সকলকে স্বাগতম জানাচ্ছি হিস্ট্রি বাংলা চ্যানেলে। আজ আমরা জানব মাস্টারদা সূর্য সেনের জীবনী দ্বিতীয় পর্ব। 11 জন গোয়েন্দা এবং 24 জন পুলিশ নিয়োগ করা হয় 6 জন বিপ্লবী নেতার জন্য। 1930 সালের শুরু থেকেই আস্কাদিঘির পশ্চিম পারে অবস্থিত কংগ্রেস অফিসে সূর্য সেন এবং অম্বিকা চক্রবর্তী ভবিষ্যতে সশস্ত্র বিপ্লবের রূপরেখা নিয়ে বিভিন্ন নেতাকর্মীদের সাথে আলোচনা করতেন। এইসব আলোচনার পর ঠিক করা হয় শুধু শহর না, বরং বিভিন্ন গ্রাম এবং কক্সবাজার থেকেও বিপ্লবীদের নেওয়া হবে। আইরিশ রিপাবলিকান আর্মির বিপ্লবের আদর্শ অনুপ্রাণিত হয়ে নিজেদের দলের নাম পরিবর্তন করে রাখা হয় ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চিটাগাং ব্রাঞ্চ। আইরিশ বিপ্লবের ধাঁচে একটা পরিকল্পনা তৈরি করা হয়। পরিকল্পনা অনুসারে কাজের জন্য কয়েকটা দল গঠন করা হয়। সূর্য সেনের দলের সদস্য সংখ্যা ছিল 35 জন, অম্বিকা চক্রবর্তীর 15 জন, অনন্ত সিং এবং গণেশ ঘোষের 22 জন, নির্মল সেনের 6 জন। এই দলগুলোর মধ্যে আবার উপদল ছিল। ইতিমধ্যেই চলছিল অস্ত্র সংগ্রহ এবং বোমা তৈরির কাজ। 18 এপ্রিল 1930 শুক্রবার রাত 8টা বিদ্রোহের দিন হিসেবে ঠিক করা হয়। পরে তা 10টা করা হয়। 4টা বাড়ি হতে 4টা দল আক্রমণের জন্য বের হয়। সেই রাতেই ধুম রেল স্টেশনে একটা মালবহনকারী ট্রেন লাইনচ্যুত হয়ে উল্টে যায়। একদল বিপ্লবী আগে থেকে রেল লাইনের ফিস প্লেট খুলে নেয়। এর ফলে চট্টগ্রাম সমগ্র বাংলা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অন্য একটি দল চট্টগ্রামের নন্দনকাননে টেলিফোন এবং টেলিগ্রাফ অফিস আক্রমণ করে হাতুড়ি দিয়ে তার সব যন্ত্রপাতি ভেঙে দেয় এবং পেট্রোল ঢেলে সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। আরেকটি দল পাহাড়তলিতে অবস্থিত চট্টগ্রাম রেলওয়ে অস্ত্রাগার দখল করে নেয়। উন্নত মানের রিভলভার ও রাইফেল গাড়িতে নিয়ে অস্ত্রাগারটিতে পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়, তবে সেখানে কোনো গুলি পাওয়া যায়নি। সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী বিপ্লবীরা দামপাড়ায় পুলিশ রিজার্ভ ব্যারাক দখল করে নেয়। এই আক্রমণে অংশ নেওয়া বিপ্লবীরা দামপাড়া পুলিশ লাইনে সমবেত হয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। মিলিটারি কায়দায় কুচকাওয়াজ করে সূর্য সেনকে সংবর্ধনা দেয়া হয়। সূর্য সেন অস্থায়ী বিপ্লবী সরকার গঠনের ঘোষণা দেন। চট্টগ্রাম সম্পূর্ণরূপে ব্রিটিশ শাসন থেকে মুক্ত ছিল 4 দিন, কিন্তু এর মধ্যে বিপ্লবীদের খাদ্য সংকট দেখা দিল এবং সূর্য সেন সহ অন্যদেরও কচি আম, তেঁতুল পাতা, কাঁচা তরমুজ এবং তরমুজের খোসা খেয়ে কাটাতে হয়। সূর্য সেন সহ 6 জন শীর্ষস্থানীয় বিপ্লবীকে ধরার জন্য ইংরেজ সরকার 5,000 টাকা পুরস্কার ঘোষণা করে। 1930 সালের 22 এপ্রিল বিপ্লবীরা যখন জালালাবাদ পাহাড়ে অবস্থান করছিল, সেই সময় সশস্ত্র ইংরেজ সৈন্যরা তাদের আক্রমণ করে। 2 ঘন্টার প্রচণ্ড যুদ্ধে ব্রিটিশ বাহিনীর 70 থেকে 100 জন এবং বিপ্লবী বাহিনীর 12 জন শহীদ হন। এরা হচ্ছেন নরেশ রায়, ত্রিপুরা সেনগুপ্ত, বিধুভূষণ ভট্টাচার্য, হরিগোপাল বল, মতিলাল কানুনগো, প্রভাষচন্দ্র বল, শশাঙ্ক শেখর দত্ত, নির্মল লালা, জিতেন দাশগুপ্ত, মধুসূদন দত্ত, পুলিনচন্দ্র ঘোষ এবং অর্ধেন্দু দস্তিদার। জালালাবাদ পাহাড়ের যুদ্ধে অংশ নিয়ে পলায়ন করতে সক্ষম হলেও পরবর্তীকালে পুলিশের আক্রমণে 2 জন শহীদ হন। এরা হচ্ছেন অপূর্ব সেন, শৈলেশ্বর চক্রবর্তী। জালালাবাদ যুদ্ধের পর বিপ্লবী নেতাদের ধরার জন্য রেল স্টেশন, স্টিমার ঘাট হতে শুরু করে সব স্থানে অভিযান চলছিল। বিপ্লবীরা তখন বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে আত্মগোপন করেছিল। সূর্য সেন 16 জন বিপ্লবীকে নিয়ে 24 এপ্রিল রাতে নিজ বাড়িতে আসেন। এর মধ্যে অনন্ত সিং পুলিশের কাছে স্বেচ্ছায় ধরা দেন এবং কয়েকজনকে পুলিশ আটক করে এবং এদের বিরুদ্ধে অস্ত্রাগার লুণ্ঠন মামলা শুরু হয়। এই মামলা শুরু হওয়ার পর অসুস্থ অম্বিকা চক্রবর্তী পটিয়া থানা চক্রাশালা গ্রামে গ্রেফতার হন। অম্বিকা চক্রবর্তী সহ সেই সময় গ্রেফতার হওয়া অন্য বিপ্লবীদের নিয়ে দ্বিতীয় অস্ত্রাগার লুণ্ঠন মামলা শুরু হয়। প্রায় 19 মাস বিচারের পর 1932 সালের 1 মার্চ অস্ত্রাগার লুণ্ঠন মামলার রায়ে অনন্ত সিং, লোকনাথ বল এবং গণেশ ঘোষ সহ 12 জনকে দ্বীপান্তর বাসের আদেশ দেওয়া হয়। পরবর্তীতে অপর মামলায় অম্বিকা চক্রবর্তীর প্রাণদণ্ডের আদেশ দেওয়া হলেও পরে হাইকোর্টের আপিলের রায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই রায়ের পর সূর্য সেনকে ধরার জন্য পটিয়া এবং গোমদণ্ডিতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। সরকার 5,000 টাকার পরিবর্তে 10,000 টাকা পুরস্কার ঘোষণা করে। 1932 সালের 13 জুন
রাত 9টায় পটিয়ার ধলঘাট গ্রামে সাবিত্রী চক্রবর্তীর বাড়িতে তাকে ধরার চেষ্টা ব্যর্থ হয়। ব্রিটিশ ক্যাপ্টেন ক্যামেরনকে গুলি করে সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার এবং কল্পনা দত্ত পালিয়ে যেতে সক্ষম হন, কিন্তু নির্মল সেন গুলিবিদ্ধ হয়ে মারা যান। 1930 সালের 18 এপ্রিলের অন্যতম পরিকল্পনা ছিল পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণ, কিন্তু গুড ফ্রাইডে থাকায় সেদিন ওই ক্লাবে কেউ ছিল না। মাস্টারদা সূর্য সেন স্থির করেন 23 সেপ্টেম্বর ইউরোপীয় ক্লাবে প্রীতিলতার নেতৃত্বে হামলা করা হবে। 23 সেপ্টেম্বর রাতে প্রীতিলতা সূর্য সেনের নির্দেশে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করেন। হামলায় 53 জন ইংরেজ হতাহত হয়েছিল। গুলিতে আহত প্রীতিলতা দৈহিকভাবে অত্যাচারিত হওয়ার থেকে স্বেচ্ছা মৃত্যুকে বেছে নিলেন। তিনি পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। ইংরেজ প্রশাসন সূর্য সেনকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরার জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখে। সূর্য সেন গৈরলা গ্রামে ক্ষীরোদ প্রভা বিশ্বাসের বাড়িতে আত্মগোপন করেছিলেন। 1933 সালের 16 ফেব্রুয়ারি রাতে সেখানে এক বৈঠকে ছিলেন কল্পনা দত্ত, শান্তি চক্রবর্তী, মণি দত্ত, ব্রজেন সেন আর সুশীল দাশগুপ্ত। ব্রজেন সেনের সহোদর নেত্র সেন সূর্য সেনের উপস্থিতির খবর পুলিশকে জানিয়ে দেয়। রাত প্রায় 10টার দিকে পুলিশ আর সেনাবাহিনী ক্ষীরোদ প্রভা বিশ্বাসের বাড়িটি ঘিরে ফেলে। রাতের অন্ধকারে গুলি বিনিময় করে কল্পনা দত্ত, শান্তি চক্রবর্তী, মণি দত্ত আর সুশীল দাশগুপ্ত পালিয়ে যেতে পারেন, কিন্তু রাত 2টার দিকে অস্ত্রশস্ত্র সহ সূর্য সেন এবং ব্রজেন সেন ধরা পড়েন। তারপর ওই বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ সূর্য সেনের নিজের হাতে লেখা অর্ধসমাপ্ত আত্মজীবনীর খাতা উদ্ধার করে। সেই খাতার উপর লেখা ছিল বিজয়া। বিচারের সময় বিজয়াতে লেখা তার কথাগুলো বিপ্লব এবং প্রশাসনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে অনেকবার ব্যবহার করা হয়। 17 ফেব্রুয়ারি রাতে সূর্য সেন এবং ব্রজেন সেনকে প্রথমে জেলা গোয়েন্দা সদর দপ্তরে, পরে কোর্ট হয়ে চট্টগ্রাম জেলে নেওয়া হয়। সূর্য সেনকে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মামলায় প্রধান আসামি বলিয়া অভিহিত করা হইয়াছে। গত 1930 সাল হইতে সূর্য সেন পলাতক ছিলেন এবং তাহাকে ধরাইয়া দিবার জন্য সরকার 10,000 টাকা পুরস্কার ঘোষণা করিয়াছিলেন। সূর্য সেন গ্রেফতার হওয়ার পর তারকেশ্বর দস্তিদার দলের নেতৃত্ব গ্রহণ করেন, কিন্তু 1930 সালের 18 মে আনোয়ারা থানার গহিরা গ্রামে পুলিশ আর মিলিটারির সাথে সংঘর্ষের পর তারকেশ্বর দস্তিদার এবং কল্পনা দত্ত গ্রেফতার হন। 1933 সালের মার্চ মাসে বিপ্লবীরা জেল থেকে সূর্য সেনকে মুক্ত করার জন্য কয়েকবার চেষ্টা চালায়। প্রতিবারই তাদের গোপন পরিকল্পনা ফাঁস হয়ে যায়। সূর্য সেন, তারকেশ্বর দস্তিদার এবং কল্পনা দত্তকে বিচারের জন্য ইন্ডিয়ান পেনাল কোডের 121 ধারা অনুযায়ী স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হয়। এই ট্রাইব্যুনালের কমিশনাররা ছিলেন বাকরগঞ্জের দায়রা জজ ডব্লিউ ম্যাক্সারপে, সিলেটের অতিরিক্ত দায়রা জজ রজনী ঘোষ এবং চট্টগ্রামের দায়রা জজ খন্দকার আলী তৈয়েব। 15 জুন 1933-এ শুরু হওয়া এই মামলায় কঠোর গোপনীয়তা অবলম্বন করা হয়। আগ্নেয়াস্ত্র বহন করা ছাড়া তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগের প্রত্যক্ষ প্রমাণ উপস্থাপন করা যায়নি। 14 আগস্ট 1933 সালে এই মামলার রায় ঘোষণা করা হয়। পরদিন আনন্দবাজার পত্রিকার খবর ছিল চট্টগ্রাম 14 আগস্ট অদ্য দ্বিপ্রহর 12টা ঘটিকার সময় স্পেশাল ট্রাইব্যুনাল হইতে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মামলার রায় প্রদত্ত হয়। ট্রাইব্যুনাল সূর্য সেনকে 121 ধারা অনুসারে দোষী সাব্যস্ত করিয়া প্রাণদণ্ডে দণ্ডিত করেন। ওই একই ধারায় তারকেশ্বর দস্তিদারের প্রতিও প্রাণদণ্ডের আদেশ প্রদত্ত হয়। কুমারী কল্পনা দত্তকে ভারতীয় দণ্ডবিধির 121 ধারা অনুসারে দোষী সাব্যস্ত করিয়া তাহার প্রতি যাবজ্জীবন দণ্ডাদেশ প্রদান করা হয়। আদালত প্রাঙ্গণে চারিদিকে পুলিশের বিশেষ বন্দোবস্ত করা হইয়াছিল। রায় প্রদত্ত হইবার পূর্বে সেনাদল কিছুকাল শহরে কুচকাওয়াজ করে, আসামিদের শান্তচিত্তে দণ্ডাদেশ গ্রহণ করে এবং তৎক্ষণাৎ আদালত হইতে স্থানান্তরিত করা হয়। তাহারা বিপ্লবাত্মক ধ্বনি করিতে করিতে আদালত গৃহত্যাগ করে। ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট রায়ের উপসংহারীয় অংশ পাঠ করেন। 150 খানা টাইপ করা কাগজে প্রদত্ত হইয়াছে। মামলার রায় প্রদানের পর 3 জন বিপ্লবীর পক্ষে কলকাতা হাইকোর্টে আপিলের আবেদন করা হয়। 14 নভেম্বর 1933 সালে হাইকোর্টে প্রদত্ত রায়ে স্পেশাল ট্রাইব্যুনালের দেয়া দণ্ড বহাল রাখে। কন্ডেম সেলে সূর্য সেনকে কড়া পাহারায় নির্জন কোঠরিতে রাখা হতো। একজন কয়েদি মেতর সূর্য সেনের লেখা চিঠি ময়লার টুকরিতে নিয়ে জেলের বিভিন্ন ওয়ার্ডে বন্দি বিপ্লবীদের দিয়ে আসত। মৃত্যুর আগে জেলে আটক বিপ্লবী কালীকিঙ্করদের কাছে সূর্য সেন পেন্সিলে লেখা একটি বার্তা পাঠান। সে বার্তায় তিনি লেখেন, আমার শেষ বাণী, আদর্শ ও একতা।
তিনি স্মরণ করেন তার স্বপ্নের কথা, স্বাধীন ভারতের স্বপ্ন, যার জন্য জীবনভর উৎসাহ ভরে ও অক্লান্তভাবে পাগলের মতো তিনি ছুটেছেন। তার ভাষায়, ভারতের স্বাধীনতার বেদিমূলে যেসব দেশপ্রেমিক জীবন উৎসর্গ করেছেন তাদের নাম রক্তাক্ষরে অন্তরের অন্তরতম প্রদেশে লিখে রেখো। তিনি সংগঠনে বিভেদ না আসার জন্য একান্তভাবে আবেদন করেন। শেষ দিনগুলোতে জেলে থাকার সময় তার একদিন গান শোনার খুব ইচ্ছা হলো। সেই সময় জেলের অন্য এক সেলে ছিলেন বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী। রাত 11টা-12টার দিকে কল্পনা দত্ত তাকে চিৎকার করে বলেন, এই বিনোদ, দরজার কাছে আয়, মাস্টারদা গান শুনতে চেয়েছেন। বিনোদ বিহারী গান জানতেন না, তবুও সূর্য সেনের জন্য রবি ঠাকুরের যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে গানটা গেয়ে শোনালেন। 1934 সালের 12 জানুয়ারি মধ্যরাতে সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারের ফাঁসি কার্যকর হওয়ার কথা উল্লেখ করা হয়। সূর্য সেন এবং তারকেশ্বর দস্তিদারকে ব্রিটিশ সেনারা নির্মমভাবে অত্যাচার করে। ব্রিটিশরা হাতুড়ি দিয়ে তার দাঁত এবং হাড় ভেঙে দেয়। হাতুড়ি দিয়ে নির্মমভাবে পিটিয়ে অত্যাচার করা হয়। এরপর তিনি অজ্ঞান হয়ে যান। নিষ্ঠুরভাবে তাদের অর্ধ মৃতদেহ দুটি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। সূর্য সেন ও তারকেশ্বর দস্তিদারের লাশ আত্মীয়দের হাতে হস্তান্তর করা হয়নি এবং হিন্দু সংস্কার অনুযায়ী পোড়ানো হয়নি। ফাঁসির পর লাশ দুটো জেলখানা থেকে ট্রাকে করে 4 নম্বর স্টিমার ঘাটে নিয়ে যাওয়া হয়। তারপর মৃতদেহ দুটোকে ব্রিটিশ ক্রুজারে তুলে নিয়ে বুকে লোহার টুকরো বেঁধে বঙ্গোপসাগর আর ভারত মহাসাগরের সংলগ্ন একটা জায়গায় ফেলে বা বাসিয়ে দেওয়া হয়। মাস্টারদা সূর্য সেন অবিভক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামে ছিলেন। বর্তমানেও মাস্টারদা ভারত এবং বাংলাদেশে ব্যাপকভাবে সমাদৃত এবং বিপ্লবী হিসেবে জনপ্রিয়। মাস্টারদার বীরত্বগাথা বর্তমান ভারত এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাতেও পড়ানো হয়ে থাকে। মাস্টারদাকে সম্মান জানাতে ভারত এবং বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নাম, রাস্তার নাম, বিশ্ববিদ্যালয়ের হলের নাম দেওয়া আছে। কলকাতা মেট্রো মাস্টারদা সূর্য সেনের স্মরণে বাঁশদ্রোণী মেট্রো স্টেশনটির নামকরণ করেছে মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন। এছাড়াও মাস্টারদার নামে উল্লেখযোগ্য হলটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও 2010 সালে মাস্টারদা নামে মাস্টারদা সূর্য সেন হল প্রতিষ্ঠা করা হয়। ধন্যবাদ সকলকে। কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, হিস্টোরি বাংলার সাথে থাকুন।